বাংলাদেশের ফুটবল নিয়ে এত আশা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হলো। বাংলাদেশের ফুটবল নিয়ে এত স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হলো। বাংলাদেশের ফুটবল নিয়ে আবেগের এত উচ্ছ্বাস শেষ পর্যন্ত এইরকম বিষাদে পরিণত হলো। বিয়েবাড়ির আবহ যে ছিল সেইটা মরাবাড়ির আবহে রূপান্তরিত হলো। কেননা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিততে তো পারিনি, আমরা পরাজয়টাও ঠেকাতে পারিনি। 2-1 গোলে ম্যাচটা হেরে গেছি। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারবো কি পারবো না ওইসব পরের আলোচনা, কিন্তু বাংলাদেশ ফুটবলের যে একটা নবজাগরণ সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছিলাম, তাতে খুব বড় একটা আঘাত হয়ে কি এই ম্যাচের রেজাল্টটা এলো না। এবং সেইখানে আমাদের শেষ সময়ের ওই তিনটা ঘটনা আমাদের বুকে শেল হয়ে বাঁধবে না বারবার, প্রতিবার যখনই আমরা এই ম্যাচের দিকে ফিরে তাকাবো। দেখুন, 90 মিনিটসের মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক আলোচনার সুযোগ রয়েছে, নিশ্চয়ই সেই আলোচনাটা করব, কিন্তু তখনও আমরা 2-1 গোলে পিছিয়ে 90 মিনিটস পেরিয়ে যাওয়ার পরে তিনবার বাংলাদেশের ম্যাচে অ্যাটলিস্ট সমতা ফেরানোর মতো অবস্থায় আমরা গিয়েছিলাম। শুরুতে আমাদের ওই ফাহিমের বিপক্ষে রেফারি পেনাল্টি, মানে তার বিপক্ষে যে ফাউলটা করা হয়েছিল, তাতে রেফারি পেনাল্টির বাঁশিটা তো বাজাতেই পারতেন। তিনি সেই পেনাল্টিটা বাংলাদেশকে দেননি, বরং কর্নার দিয়ে দিয়েছেন। যদি সেই পেনাল্টিটা বাংলাদেশ পেতাম ওই অ্যাডেড টাইমের শুরুতেই, তাহলে হয়তোবা শুধু সমতাসূচক গোল না, স্টেডিয়াম ভরা গ্যালারির ওই গর্জনকে সঙ্গী করে বাংলাদেশ জয়ের জন্য পর্যন্ত ঝাঁপাতে পারত। রেফারি সেই পেনাল্টিটা আমাদের দেননি, নাম্বার 1। নাম্বার 2, 7 মিনিট অ্যাডেড টাইমের ওই 6th মিনিটে হামজা চৌধুরী যে একটা ভলি মেরেছিলেন, সেই ভলিটা কি কারণে আর এক হাত এই পাশ দিয়ে যাবে না, অথবা কি কারণে তিনি সেইটা আসলে সেকেন্ড বারে মারবেন না, ফার্স্ট বার দিয়ে মারার চেষ্টা করেছিলেন। সুইট টাইমিংটাও হয়েছিল তার পায়ের সঙ্গে বলের, কিন্তু ডিরেকশনটা ঠিক ছিল না, ফলে ওই জায়গাটা তো আমরা সমতাসূচক গোল পাইনি। আর 97 মিনিটেই তো খেলাটা শেষ হয়ে যাওয়ার কথা। ওই অ্যাডেড টাইমের আরো নানান কারণে খেলা বিলম্বিত হয়েছে, যেই কারণে খেলাটা 98, 99, 100, 101, 102 মিনিট পর্যন্ত গড়িয়েছিল, এবং একদম লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ডে গিয়েও আমরা সমতাসূচক গোলটি পেতে পারতাম। কিন্তু মোরসালিনের ক্রস থেকে ইমনের সেই হেডটা, আমার মনে হয় সিঙ্গাপুর গোলকিপারে তার একটা ফিঙ্গার টিপ ছিল, যেইটা বারে লেগে প্রতিহত হয়, বাংলাদেশের আর সমতাটাও ফেরানো হয়নি। এই যে অ্যাডেড টাইমে গিয়েও আমরা তিনবার সমতার এত কাছাকাছি থেকেও সমতা ফেরাতে পারিনি, এইটুকুন সান্ত্বনাই বোধহয় বাংলাদেশের রয়েছে। এবং একই সঙ্গে ওই আশাটুকুও বাংলাদেশের রয়েছে যে শুধু আমরা একটা ফাঁপা ফানুস ওড়াচ্ছি না, আমাদের এই ফুটবলে দিন বদলটা হতেই পারে। কিন্তু প্রশ্নের অনেক জায়গা রয়েছে নিঃসন্দেহে। এই ম্যাচটা যে আমরা হেরে গেলাম, সেইখানটাতে প্রশ্নের জায়গা আছে। আমাদের স্কোরার নেই, আমাদের প্রপার নাম্বার 9 নেই, এবং এই সমস্যাটা এত প্রকট হয়ে এই ম্যাচটাতেও দেখা গিয়েছে, যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের মানে বাংলাদেশের ফুটবলের, ক্রিকেটে বলছি, বাংলাদেশ ফুটবলের এই ভবিষ্যতের এই জায়গাটাতে অবশ্যই ঠিক করতে হবে, তা না হলে সামনে এগিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। হ্যাঁ, নাম্বার 9 হিসেবে যাকে ম্যাচের বেশিরভাগ সময় খেলানো হয়েছে, সেই রাকিব, তিনিই গোলটা করেছেন 67 নম্বর মিনিটে, যখন আমরা 2-0 গোলে পিছিয়ে গেছি। কিন্তু আমার কাছে পুরো ম্যাচে কোনো সময় বা আগের ম্যাচও তাকে খুব কনভিনসিং নাম্বার 9 মনে হয় নাই। তাকে এই ম্যাচেও কি কারণে এইখানটাতেই খেলানো হলো, এটা আমার কাছে সারপ্রাইজিং। গোলটা তিনি পেয়েছেন, অবভিয়াসলি গোলটা ওই সময় আর 2 মিনিট দেখাচ্ছিল, সাইড লাইনে হচ্ছে গিয়ে প্রস্তুত হচ্ছিলেন বদলি ফুটবলাররা, এবং রাকিবকে প্রবাবলি তুলেই নেওয়া হতো। তিনি গোলটা করেছেন হামজার একটা দুর্দান্ত একটা থ্রু বল ধরে, সিঙ্গাপুর কিপারে ভুল ছিল, কিন্তু নাম্বার 9 আসলে রাকিব নন। এবং তারপরে যে তাকে আবার রাইট ফুল ব্যাকে কেন খেলানো হলো, সেটাও আসলে খুব ক্লিয়ার আমার কাছে না। সিঙ্গাপুর ভালো খেলেছে, সিঙ্গাপুর বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে, মানে কি তারা 2-0 গোলে শুধু এগিয়েই যায়নি, প্রথমার্ধে কোনো গোল করার আগে প্রথম 30 মিনিটের মধ্যে তারা অন্তত 4 গোল, মানে 4টা ওপেন চান্স পেয়েছে। তারা 2-3 গোলও যদি ওই সময় এগিয়ে যেত, তাহলেও বলার কিছু ছিল না। যেমন ম্যাচের 9 নাম্বার মিনিটেই ওই যে কে বলে চলে সেকেন্ড ম্যাচে যে বলটা পেয়ে গিয়েছিলেন সং হিউন, তিনি যেটা হচ্ছে গিয়ে গোল বারে রাখতে পারেননি, সো ওইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় বেঁচে যাওয়া ছিল। ফ্রেন্ডলি যারে নিয়ে
হচ্ছে গিয়ে বাংলাদেশ এত কনসার্ন ছিল এবং তিনি একটা হেডার সামান্য একটুর জন্য বাইরে দিয়ে মেরেছেন, আরেকটা 1-on-1 তিনি মিস করেছেন, ফলে ওই জায়গাগুলোতে বাংলাদেশের জন্য অনেকগুলো সতর্কতা বার্তা ছিল। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের এইখানটাতে ফার্স্ট হাফটা স্পেশালি সমিত সোম অসাধারণ খেলেছেন, প্লে মেকার রোলটা তিনি দুর্দান্তভাবে প্লে করেছেন। শুধুমাত্র তার সামনে যদি ওরকম একটা প্রপার নাম্বার 9 থাকতো, আমার কাছে সেটাই মনে ছিল। আমি জানি না ঠিক ফাহমিদুলকে আগের ম্যাচটাতে লেফট ফ্ল্যাঙ্কে এত কি বলা চলে যে তাকে প্রাণবন্ত লেগেছে, এই ম্যাচে লেফট ফ্ল্যাঙ্কের চেয়ে অনেক বেশি তিনি ভেতরে ঢুকে খেলেছেন। ইনভার্টেড ফরওয়ার্ডের রোলটাতে মোটামুটি তাকে আসলে দেখা গিয়েছে এবং সেই জায়গাটাতে তিনি ওপেন করেছিলেন, বেশ কয়েকটা চান্স তিনিও ফাহমিদুল পেয়েছিলেন। তবে ওই স্কোরিংটা তার দক্ষতার জায়গা না, তার যে শক্তির জায়গা সেটা আমরা কাজে লাগাতে পারি না। আবার নাম্বার 9 হিসেবে যেই রাকিবকে খেলিয়েছি আমরা, সেই রাকিব বেশিরভাগ সময় ডান পাশে ছিলেন। ওইখানে হচ্ছে গিয়ে ওই যে মানে ওই নাম্বার 9-এর ওই জায়গাটা আমরা হচ্ছে গিয়ে বক্সে সবসময় মিস করেছি। সমিত সোমের ওরকম প্লে মেকিং এবিলিটিটার একটা ঝলক দেখা যাওয়া সত্ত্বেও, এবং উল্টো আমরা ম্যাচের ফার্স্ট হাফটা ঠিক আগে শেষ হওয়ার আগে 44 নম্বর মিনিটে গোল খেয়ে যায়। সংহেন তিনি গোলটা করেছেন এবং সেইখানটাতে শেষ মুহূর্তে হামজা চৌধুরী গিয়ে চেষ্টা করেছিলেন সেটা গোলটা ঠেকানোর জন্য, সেটা পারেননি। এবং আমাদের গোলকিপার মিতুল মারমার এই জায়গাটাতে ডেফিনেটলি আমি দেখি ভুল রয়েছে। তিনি প্রথমে বেরিয়ে গিয়ে বলটা যে ফিস্ট করেছিলেন সেইখানটাতে পুরোপুরি ক্লিয়ার হয়নি, একটা হেডার হয়ে যখন এই পাশে সনের কাছে বলটা এলো, তিনি সুন্দর একটা প্লেসমেন্টে বাংলাদেশের ইনফ্যাক্ট 3-4 ফুটবলারের মাঝখান দিয়ে তিনি ওই গোলটা করে দিলেন। আর সেকেন্ড হাফেও যখন ঘন্টা মানে ম্যাচ ঘড়ির কাটা ঘন্টা পেরোনোর আগে ধরেন 58 মিনিটের সময় ওরা সেকেন্ড গোলটা পেয়ে গেল ফেন্ড, এবং সেই জায়গাটা তো আমাদের ডিফেন্সের ভুল ডেফিনেটলি রয়েছে, আমাদের কিপারের ভুল ডেফিনেটলি রয়েছে। যখন একটা লং রেঞ্জ শট মিতুল ঠেকালেন, তার ওই ঠেকানোটা খুব কনভিনসিং ছিল না এবং সেইটা ডেঞ্জারটা তিনি ক্লিয়ার করতে পারেননি। ফেন্ডির কাছে যখন বলটা গেছে তখন আমাদের ডিফেন্সের শেপটাও আসলে নড়ে গিয়েছে, তবুও রাইট জায়গাটাতে ছিলেন না, কিপারও রাইট জায়গাটাতে যেতে পারেননি এবং ফেন্ডি সেই সুযোগটা কাজে লাগিয়ে গোলটা দিয়ে দিয়েছিলেন। এবং এরপরে বাংলাদেশের ওই যে স্টেডিয়ামের দর্শক 22,000-এর ধারণ ক্ষমতা, 22-23,000-এর মতো, এবং সেই টইটম্বুর যে দর্শক তাদের মধ্যে একদম পিনপতন নীরবতা, পুরো বাংলাদেশেরই আসলে একটা হতাশা নেমে এসেছিল। জাস্ট তার কিছুক্ষণ পর হামজার ওই পাশ থেকে যখন রাকিব গোলটা দিলেন, আমরা আবার নতুন করে জেগে উঠলাম, নতুন আশা আসলে আমরা পেলাম। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ অনেক চেষ্টা করেও আর সমতাসূচক গোলটা আদায় করতে পারেনি। স্পেশালি ওই অ্যাডেড টাইমের যে আমি তিনটা জায়গার কথা বললাম, রেফারি আমাদেরকে একটা পেনাল্টি দেয়নি, হামজার শটটা একটুর জন্য বাইরে দিয়ে চলে গেছে এবং লাস্ট মিনিটে না লাস্ট সেকেন্ডে গিয়ে ইমনের যে হেডটা বারে লাগলো, তাতে করেই বাংলাদেশ এই ম্যাচটা থেকে আসলে হতাশা নিয়ে শেষ করলাম। আমরা ম্যাচটা আমরা পরাজয়টা পর্যন্ত এড়াতে পারলাম না, ম্যাচটা আমরা হেরেই গেলাম। এখন এই জায়গার পরে এশিয়ান কাপের 2027 বাংলাদেশে খেলার সুযোগ আছে কি নেই ওই আলোচনা আমরা পরে করব। অনেক কিছু আলোচনার সুযোগ রয়েছে। এই ম্যাচের 11-এ জামাল ভুঁইয়াকে খেলানো হলো না, আলোচনার সুযোগ রয়েছে। এই ম্যাচটাতে রাকিবকে গোল দেওয়া সত্ত্বেও আমি বলবো নাম্বার 9-এ কেন তাকেই খেলানো হয়েছে, আলোচনার সুযোগ রয়েছে। কেন এরপরে তাকে রাইট ফুলব্যাক পজিশনটাতে খেলানো হয়েছে, আলোচনার সুযোগ রয়েছে। সেকেন্ড হাফটাতে কি কারণে আর খুব বেশি করে সমিত সোমকে আমরা দেখতে পেলাম না, আলোচনার সুযোগ রয়েছে। হামজা এই ম্যাচটাতে প্রবাবলি বাংলাদেশের হয়ে যে তিনি 3 নম্বর ম্যাচটা খেলছেন, এই ম্যাচটাতে তার এফোর্টের জায়গাতে কোনো মানে সামান্যতম ঘাটতি নেই, তিনি প্রতিটা বিন্দু তিনি ঢেলে দিয়েছেন, কিন্তু প্রবাবলি তিনি তার ওই স্ট্রেংথের জায়গাটাও খুব খেলতে পারেন। ইনফ্যাক্ট যেই সেকেন্ড গোলটা আমরা খেয়েছি ওইখানে প্রথম যে শটটা হয়েছে সেই শটটা তো হামজা আরো কুইকলি গিয়ে ক্লোজ ডাউন করতে পারতেন, সেটা তার জায়গা থেকে ওই মিস্টেকটা ছিল বলে আমার কাছে মনে হয়। তো সবকিছু মিলিয়ে এটা আমাদের জন্য আসলে একটা ভীষণ রকম একটা হতাশার রাত। বাংলাদেশ ফুটবলের নবজাগরণের পথে বিরাট বড় একটা ধাক্কা, কিন্তু বাংলাদেশ ম্যাচটা যেভাবে শেষ করেছে আমি এখানটাতে বিশ্বাস করতে চাই আমরা যেই বিশ্বাসটা আমাদের ফুটবলারদের উপরে রেখেছি, আমাদের জাতীয় দলের উপরে রেখেছি, জাতীয় ফুটবল দলের উপরে রেখেছি, সেই বিশ্বাসের হাতটা যেন আমরা তাদের কাঁধের উপর থেকে সরিয়ে না নেই। ম্যাচে জয় থাকবে পরাজয় থাকবে, আমাদের এই উন্মাতাল সমর্থন যদি থাকে তাহলে বাংলাদেশের ফুটবলটাও সঠিক পথে থাকবে। একটা ম্যাচে আমরা পারিনি, এই ম্যাচটাতে আমরা হেরে গিয়েছি এবং এই গ্রুপের অবস্থাটাও এখন একটু জটিল হয়ে গিয়েছে। মাত্র দ্বিতীয় ম্যাচ গিয়েছে, আমি দেখছিলাম যে অন্য গ্রুপের অন্য ম্যাচে হংকং হারিয়ে দিয়েছে ইন্ডিয়াকে, ফলে আমাদের জন্য যে এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ সব শেষ হয়ে গিয়েছে। 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেয়ে আমার কাছে সেটা মনে হয় না। বাংলাদেশের এই জায়গা থেকেও কামব্যাক করার যথেষ্ট সুযোগ রয়েছে। ডেফিনেটলি এটা আমাদের জন্য তুমুল হতাশার রাত, ডেফিনেটলি এটা আমাদের জন্য তুমুল স্বপ্নভঙ্গের রাত, ডেফিনেটলি একটা বিয়ে বাড়ির আবহটাকে মরাবাড়ির আবহে রূপান্তরিত হয়ে যাওয়ার মতো রাত হয়েছে আমাদের এই ম্যাচের রেজাল্টের কারণে। কিন্তু তারপর আমি সবাইকে বলবো যে
বাংলাদেশ ফুটবল দলকে সেই সমর্থন দিয়ে যেতে, যাতে করে আমরা আবার এই আবহটাকে বদলে উৎসবে রূপান্তরিত করতে পারি। হামজা, ফাহমিদুল, সৌমিত সোমদের উপরে আমাদের সেই ভরসাটা রাখতেই হবে।